প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমার ক্লাসটা দেরি করে শুরু করা হচ্ছে বা তোমরা দেরিতে পাচ্ছ। যাই হোক, এটা আমারই জন্যে দেরি হয়েছে, তোমাদের জন্য নয়। তবুও বলবো, দেরিতে হলেও তোমরা ক্লাসটা পাবে, ভালো করে দেখবে। শিল্প বিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। সড়কপথ, রেলপথ, নৌকাতে বা জলপথে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়েছিল। যেরকম ম্যাকাডাম ইজালা রাস্তা তৈরি করেছিলেন, যার ফলে দ্রুতগামী সড়ক পথে যানবাহন চলাচল হতে সাহায্য হয়েছিল। 1870 খ্রিস্টাব্দে ফুলটন বাষ্পচালিত নৌকা আবিষ্কার করেছিলেন, যার ফলে 1 ঘন্টায় 4 মাইল বেগে চলতে এই নৌকা। এতে জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল, বা পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে, কাঁচামাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে, উৎপাদিত মাল বাজারে পৌঁছানোর ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল। তারপরে 1914 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত দ্রুত গতির রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে যায়। এক কথায় শিল্প বিপ্লব শুধু উৎপাদনের ক্ষেত্রেই বিপ্লব ঘটিয়েছিল এমনটা নয়, যোগাযোগের ক্ষেত্রে সড়কপথ, রেলপথ, জলপথের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার একটা বিপ্লব ঘটেছিল। এরকমই একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছিল। এরকমই একটা উদাহরণ আমি পেশ করছি। সুয়েজ খাল খনন। 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল দ্বার উন্মোচন করে যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক উল্লেখযোগ্য বৈপ্লবিক কর্ম বলে অভিহিত করা হয়। এশিয়া এবং আফ্রিকা তথা ইউরোপ মহাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা খুবই দীর্ঘ ছিল। বহু পথ অতিক্রম করে তাদেরকে ভারতবর্ষে আসতে হতো, যার জন্যেই মিশরীয় ভূখণ্ডে একটা খাল খনন করে, অর্থাৎ এই সুয়েজ খাল খনন করে ভূমধ্য সাগর, লোহিত সাগরকে জুড়ে দেওয়া হয়েছিল। এর ফলে ভারতের সঙ্গে ইউরোপের দূরত্ব অবিশ্বাস্যভাবে কমে গিয়েছিল। দূরত্ব কমে যাওয়া মানে উৎপাদিত দ্রব্যের উপর খরচ কমে যাওয়া। এই দুপক্ষের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, ইউরোপের সঙ্গে এশিয়া অর্থাৎ ভারতবর্ষের যোগাযোগ একেবারে রাস্তাটা ছোট হয়ে গিয়েছিল। বাণিজ্যের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছিল। 1859 খ্রিস্টাব্দে এই সুয়েজ খালের 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল প্রথম খনন কার্য শুরু হয়েছিল। আর 1869 খ্রিস্টাব্দে দীর্ঘ 10 বছর এই খালটা খনন করে, অর্থাৎ 1869 খ্রিস্টাব্দে তা সম্পন্ন হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে সুয়েজ খাল কখন গঠন করা হয়েছিল, খনন কার্য শুরু হয়েছিল, কত বছর চলেছিল, কত বছর কোন সালে বা কত খ্রিস্টাব্দে এর কাজ সম্পন্ন হয়েছিল, নৌকা বাষ্পচালিত নৌকাকে আবিষ্কার করেছিলেন,
জর্জ স্টিফেনসন বা দ্রুতগতির রেল ইঞ্জিনকে আবিষ্কার করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে টেলিগ্রাফের ক্ষেত্রে একটা বিপ্লব এসেছিল। টেলিগ্রাফ ব্যবহার যোগাযোগ ব্যবস্থার একটা অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। এই টেলিগ্রাফ আবিষ্কারের মাধ্যমে বহু দূরবর্তী স্থানে অতি দ্রুত খবর পৌঁছানো বা পাঠানো যেত, এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ করে এই টেলিগ্রাফটা এত প্রয়োজনীয় পড়েছিল, এবং ঔপনিবেশিক শাসকদের ক্ষেত্রে এই টেলিগ্রাফ ব্যবস্থা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। যাই হোক, 1809 খ্রিস্টাব্দে স্যামুয়েল সোমেরিং সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন। আবার বলছি, 1809 খ্রিস্টাব্দে স্যামুয়েল সোমেরিং সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন। ঔপনিবেশিক শাসকরা এই টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে এরা খুবই উপকৃত হয়েছিল, এবং তাদের সাম্রাজ্য বাদের অন্যতম হাতিয়ারে পরিণত করেছিল এই টেলিগ্রাফ এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটাকে। আচ্ছা, এবার যেটা আলোচনা করতে যাব, যে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের রত্ন কেন বলা হয়? এই প্রশ্নটা পরে যাই হোক লিখিয়ে দিব, আমি আর একটু আলোচনা করছি পরে। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ইউরোপীয় সাম্রাজ্যবাদ, মানে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ইউরোপের সাম্রাজ্যবাদের জন্ম হয়েছিল। উপনিবেশের মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে রাষ্ট্রদ্বন্দ্ব শত্রুতা শুরু হয়েছিল। এই দ্বন্দ্বের মূলে ছিল কি? এই দ্বন্দ্বের মূল কারণটাই ছিল বিভিন্ন রাষ্ট্রের চাহিদা ও চিন্তা ভাবনা ভিন্ন ছিল। তা যাই হোক, এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ইউরোপীয় সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিভাবে সাম্রাজ্যবাদের জন্ম হলো, এ নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তোমরা টেক্সট বইটা একটু ভালো করে পড়বে, এবং যে কটা প্রশ্ন আমি লিখে দেব ডান দিকে ব্র্যাকেটে দেখবে কত মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা খুঁজে নেবে আর ভালোভাবে দেখে নেবে। আচ্ছা, কারণটা কি ছিল? উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে ইউরোপের সাম্রাজ্যবাদের জন্ম দিল? এর কারণও ছিল উপনিবেশ স্থাপনার মূলে শিল্পোন্নত দেশগুলির লক্ষ্য ছিল ভিন্ন রকমের। উপনিবেশগুলি থেকে বা দুই রকমের চিন্তা ভাবনা ছিল: কাঁচামাল সংগ্রহ এবং নিজেদের কারখানার তৈরি ভোগপণ্য বিক্রয় এর জন্য বাজার দখল করা। নৌঘাটি দখলে রাখার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী দ্বন্দ্বে তারা যোগ দিয়েছিল। অনেকে আবার জাতীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় অবতীর্ণ হয়েছিল। জনবল বৃদ্ধি করার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদের তারা জন্ম দিয়েছিল, বা যে উদ্বৃত্ত জনসংখ্যা বা জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে সেই জনসংখ্যাগুলোর স্থান সংকুলনের অর্থাৎ তাদের বসবাসযোগ্য জায়গার উদ্দেশ্যে এই সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়েছিল। তাহলে এইরকম, এটা একটু ভালো করে পড়বে।
উপনিবেশ প্রতিদ্বন্দ্বিতা ইউরোপের সাম্রাজ্যবাদের বা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদের জন্ম কী করে হলো বা কেন হলো, আর কারণটা কী ছিল? 1 নম্বর কারণ, উপনিবেশ স্থাপনের মূলে শিল্পোন্নত দেশগুলির লক্ষ্য ছিল কাঁচামাল সংগ্রহ করা এবং নিজেদের শিল্পজাত পণ্যর বিক্রির জন্য বাজার দখল করা। নৌঘাটিগুলো নিজ দখল রেখে সাম্রাজ্যবাদ দ্বন্দ্বে তারা যোগ দিয়েছিল। অনেকই রাষ্ট্র ছিল যারা নিজেদের জাতীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তারা সাম্রাজ্যবাদ জন্ম দিয়েছিল বা সাম্রাজ্যবাদী হয়ে উঠেছিল। কারণ যত যার বেশি বড় সাম্রাজ্য থাকবে সে তত বেশি মর্যাদা পাবে এবং তারা শক্তিশালী ভাববে। অনেক দেশ ছিল যেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল, সেই জনসংখ্যাগুলি সেই জনগণকে বসবাসযোগ্য স্থান দেওয়ার উদ্দেশ্যে তারা বিভিন্ন সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করেছিল। ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে জাতীয় রাষ্ট্র সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে দুজনের ব্যাখ্যা আছে। একটা হবসান মানে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা মধ্য দিয়ে ইউরোপীয় যে সাম্রাজ্যবাদ সৃষ্টি হয়েছিল, এতে দুইজন লোকের ব্যাখ্যা। একজন ব্রিটিশ অর্থনীতিবিদ যে হবসান, আর একজন হচ্ছে লেনিন। তা আমি এক্ষেত্রে শুধু এদের নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি। এই হবসান 1802 খ্রিস্টাব্দে একটা বই লিখেছিল, প্রকাশ করেছিল, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। হবসানের একটি বই ছিল সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। এই গ্রন্থের সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা তিনি তুলে ধরেছিলেন। তিনি ব্যাখ্যা করেছেন যে সাম্রাজ্যবাদের পশ্চাতে কোনো উন্নততর বা উচ্চতর লক্ষ্য বা আদর্শ ছিল না। এর আসল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল অর্থনৈতিক। অর্থাৎ সাম্রাজ্যবাদ যে ঘটছে এর পিছনে কোনো বড় ধরনের লক্ষ্য ছিল না, এর মূলে ছিল অর্থনীতি। তিনি মনে করেছিলেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে প্রচুর মূলধন সঞ্চিত হয়। পুঁজিপতিরা এই মূলধন উপনিবেশে বিনিয়োগ আরও মুনাফা অর্জনের জন্য নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করেছিল। উপনিবেশের নতুন শিল্প মূলধন বিনিয়োগ করে তারা সমৃদ্ধশালী হয়ে উঠেছিল বা কাঁচামাল একচেটিয়া বাজার তাদের ব্যবস্থা আরও উন্নত করে। সুতরাং বাড়তি মূলধনের চাপই হল সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ দখলের মূল লড়াই। এবার এটা একটা 2 মার্কের কোয়েশ্চেন। এটা টেক্সট থেকে তুলে নেবে যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সাম্রাজ্যবাদের ক্ষেত্রে বা ইউরোপের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে হবসনের ব্যাখ্যা কি। আবার বলছি 2 মার্কের কোয়েশ্চেন এটা। তারপরে আরেকটা কোয়েশ্চেন সাম্রাজ্যবাদের ক্ষেত্রে। এখানে 2 মার্কের যখন কোয়েশ্চেনটা লিখবে তখন এখানে একটা 1 মার্কের কোয়েশ্চেন আছে, সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এই গ্রন্থটির লেখককে। যাই হোক, বিশিষ্ট রুশ কমিউনিস্ট নেতা লেনিন তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন। লেনিন 1916 খ্রিস্টাব্দে একটা বই প্রকাশ করেছিলেন, যে বইটার নাম দিয়েছিলেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। তাহলে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটির লেখক কে ছিলেন বা এই গ্রন্থটির লেখক কে ছিলেন? এই পুস্তিকা তিনি প্রকাশ করেছিলেন। এই পুস্তিকায় অর্থনৈতিক ব্যাখ্যাকে আরও বিশদভাবে আলোচনা করেছিলেন। পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হতো। অধিক মুনাফা লাভের আশায় শিল্প মালিকরা
দেশের প্রয়োজনে বেশি বাড়তি মাল উৎপাদন করে। এই বাড়তি মাল বিক্রি এবং সস্তায় কাঁচামাল সংগ্রহের আশায় পুঁজিবাদী রাষ্ট্র উপনিবেশ দখলের চেষ্টা করে। উপনিবেশের সংখ্যা সীমিত, এর ফলে উপনিবেশ দখলের জন্য প্রতিযোগিতা শুরু হয় এবং অবশ্যম্ভাবী তার পরিণতি হয়েছিল যুদ্ধ। তাহলে হবসনের ব্যাখ্যা এবং লেনিনের ব্যাখ্যা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা উপনিবেশে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ইউরোপে যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ক্ষেত্রে হবসনের ব্যাখ্যা একটা করবে 2 মার্কের, আর একটা লেনিনের ব্যাখ্যা করবে 2 মার্কের। এই দুটো কোয়েশ্চেন তোমরা 2 মার্কের এখান থেকে করবে। আর বাকি কোয়েশ্চেনগুলো আমি একটু পরে বলছি, ওই কোয়েশ্চেনগুলো করবে। তারপরে একটা এইটুকু তোমরা পড়ে রাখবে, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করেছিল। এই পয়েন্টটা একটু টেক্সট থেকে ভালো করে পড়বে। তারপরে চীনের সাম্রাজ্যবাদ, এই চীনের সাম্রাজ্যবাদ 1600 শতকে বা 16 শতকে পর্তুগিজ এবং সপ্তদশ শতকে ওলন্দাজ, ইংরেজ, স্পেনীয়রা চীনে কুঠি নির্মাণ করেছিল, বাণিজ্যিক কুঠি। চীনের এইসব বাণিজ্যিক ক্ষেত্রে বৈদেশিক সম্পর্ক স্থাপনে মোটেই তারা আগ্রহী ছিল না। তারা সমস্ত বিদেশিদের বর্বর এবং ছোট জাত বলে মনে করত, অচ্যুত মনে করত। ফলে নানা রকম অপমানজনক বিধি নিষেধ ও শর্তাদি মেনে একমাত্র ক্যান্টন বন্দরে তারা বাণিজ্য করতে পারত। আফিমের ব্যবসাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীনের একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় প্রথম ইঙ্গো-চীন যুদ্ধ বা প্রথম ওহিফেনের যুদ্ধ। তাহলে ওর প্রথম ওহিফেনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই প্রশ্নটাও তোমরা 2 মার্কে করবে। আচ্ছা, তাহলে প্রথম ইঙ্গো-চীন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন সন্ধির মাধ্যমে সমাপ্তি ঘটেছিল, এই প্রশ্নটা হচ্ছে। বা নানকিন সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল। তারপরে আর একটা 2 মার্কের কোয়েশ্চেন, সেটা হচ্ছে অতি রাষ্ট্রিক অধিকার বলতে কি বুঝো। নানকিনের সন্ধি শর্ত অনুসারে এই প্রশ্নটা 2 মার্কের কোয়েশ্চেন, অতি রাষ্ট্রিক অধিকার বলতে কি বুঝো। নানকিন সন্ধির শর্তানুসারে ইংরেজেরা হংকং লাভ করেছিল। ক্যান্টন সহ যে 5টা বন্দর ইউরোপীয়দের বাণিজ্যের জন্য খুলে দিতে বাধ্য হয়েছিল। এই বন্দরগুলিতে ইংরেজেরা যে অতিরিক্ত একটা রাষ্ট্রীয় অধিকার তারা পেয়েছিল, এটা কি বলা হয় অতি রাষ্ট্রিক অধিকার। তুমি এখান থেকে করতে পারো, বা অতি রাষ্ট্রিক অধিকার বলতে কি বুঝো, তুমি যেখান থেকে পারো বা শিক্ষক বই থেকে পারো এটা তুলে নেবে। ইংরেজদের সাফল্যে উৎসাহিত আমেরিকা, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছিল। দ্বিতীয় ইঙ্গো-চীন যুদ্ধ বা দ্বিতীয় ওহিফেনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, কোন সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল, এটাও একটা কোয়েশ্চেন। এটাও তোমরা ভালো করে পড়বে যে দ্বিতীয় ইঙ্গো-চীন যুদ্ধ বা দ্বিতীয় ওহিফেনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। ইঙ্গো-চীন যখনই বলবে তার মানে চীনের সঙ্গে ইংরেজদের। এই যুদ্ধগুলো প্রথমটাই হচ্ছে প্রথম ওহিফেন, দ্বিতীয় ইঙ্গো যুদ্ধ যেটা দ্বিতীয় ওহিফেনের যুদ্ধ।
এই যুদ্ধটা কোন সন্ধির মাধ্যমে সমাপ্তি করেছিল? তো এটা তিয়ানসেনের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে তিয়ানসেনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটাও 1858 খ্রিস্টাব্দে চীন ব্রিটিশ ও ফরাসিদের সঙ্গে তিয়ানসেনের সন্ধি করতে বাধ্য হয়েছিল চীন। সন্ধিটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে। তারপরে আর একটা কোয়েশ্চেন এখান থেকে তোমরা 2 মার্কের করবে, আমি কোয়েশ্চেনগুলো লিখে দেব। মুক্তদ্বার নীতি কি, বা মুক্তদ্বার নীতি বলতে কি বুঝো? এটাও তোমরা ভালো করে পড়বে। পরের দিন আমি কোয়েশ্চেনগুলো 1 এবং 2 মার্কের যতদূর পর্যন্ত আমি আলোচনা করছি ততদূর পর্যন্ত তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। আমি সেখান থেকে সম্ভাব্য 1 এবং 2 মার্কের কোয়েশ্চেন টেক্সট বইয়ের অনুসারে আমি তোমাদের লিখিয়ে দেব। তাহলে এবার যেটা আলোচনা করতে যাব, মুক্তদ্বার নীতি কি। চীনের উপর বিদেশি আগ্রাসনে চীনে কর্মরত আমেরিকান বণিক এবং মিশনারিরা খুব ভয় পেয়ে গিয়েছিল। মানে চীনে আক্রমণ করছে ফ্রান্স, চীনে আক্রমণ করছে ইংল্যান্ড। এতে চীনে বসবাসকারী আমেরিকান যে বণিক এবং ধর্ম প্রচারক বা সেবামূলক কাজে যে মিশনারিরা থাকতেন চীনে, তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তারা আমেরিকার বাণিজ্যিক স্বার্থহানির আশঙ্কা করে, তারা চীনের সঙ্গে যে আমেরিকার বাণিজ্য, সে বাণিজ্যিক আশঙ্কা বা স্বার্থহানির আশঙ্কা মনে করে মার্কিন সরকারকে এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে তিনি মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন। চীনের কাছে সকল দেশের কাছেই চীন সমান, সকল বিদেশি রাষ্ট্রই চীনের সর্বত্র সমান বাণিজ্যিক অধিকার পাবে বা বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমান হারে পৌত বাণিজ্যিক শুল্ক দেবে। এই ঘোষণাতে চীনের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শ বলা হলেও এর উদ্দেশ্য ছিল চীনের উপর কোনো একটি রাষ্ট্রের প্রভুত্ব সম্পূর্ণ সম্ভাবনাটাকে বিনষ্ট করে দেওয়া। তাহলে এখানে যে প্রশ্নটা হচ্ছে, মুক্তদ্বার নীতি কি? চীনের ব্রিটিশ আগ্রাসনের ফলে চীনে অবস্থিত মার্কিন মিশনারি এবং বণিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা আমেরিকান বাণিজ্যিক স্বার্থহানির আশঙ্কা করে আমেরিকার কাছে আবেদন জানায়। তাদের আবেদনের সাড়া দিয়ে পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে যে নীতি ঘোষণা করেন সেটাকে বলা হয় মুক্তদ্বার নীতি। এই ঘোষণাতে কি বলা হয়েছিল এটাও তোমরা উল্লেখ করবে। চীন সকলের কাছেই সমান, সকল দেশের কাছেই সমান, চীনের সর্বত্র সমান বাণিজ্যিক অধিকার সব দেশেরই থাকবে, সমান হারে শিল্প শুল্ক তারা দেবে। এক কথায় এই ঘোষণার মাধ্যমে ইংল্যান্ডে চীনের উপর যে সার্বভৌমত্ব বা প্রভুত্ব বেড়ে গিয়েছিল সেটাকে বিনষ্ট করে দেওয়ার উদ্দেশ্যেই এই নীতি ঘোষণা করা হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রী, এখানেও একটা 2 মার্কের কোয়েশ্চেন আছে। তোমরা আমার বক্তব্যটি আগে শুনবে, ভিডিওটা শুনবে, শোনার পরে টেক্সট বইটা ভালো করে পড়বে এবং 2 মার্কের কোয়েশ্চেনগুলো তোমরা লিখে রাখবে। থ্যাংক ইউ, এ লট অফ থ্যাঙ্কস মাই ডিয়ার স্টুডেন্ট।